এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজের সিক্সথ পার্টের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 86, কনসিডার দ্য ফলোয়িং ট্যাক্সেস। এটা আমি বড় করে দিলাম, যেটা তোমাদের দেখতে আরও সুবিধা হবে। যার ফলে দেখো, এখানেতে 4টি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে ইলেকশন কমিশন সম্পর্কে কোনগুলি সঠিক। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ মুক্ত এবং অবাধ নির্বাচনের জন্য সেই দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। 2 নম্বরে প্রিপারেশন অফ ইলেকটোরাল রোলস ফর অল ইলেকশনস টু পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ পার্লামেন্টের নির্বাচন, স্টেট লেজিসলেচারের নির্বাচন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। 3 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে গিভিং রেকগনিশন টু পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড অ্যালটমেন্ট ইলেকশন সিম্বলস টু পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কন্টেস্টিং দ্য ইলেকশন, অর্থাৎ রাজনৈতিক দলকে তার স্বীকৃতি দেওয়া এবং নির্বাচনী প্রতীক চিহ্ন দান করা, এবং কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা দান করার কর্তব্য ইলেকশন কমিশনের। 4 নম্বরে বলা হচ্ছে প্রোক্লামেশন অফ ফাইনাল ভার্ডিক্ট ইন দ্য সেন্টার অফ দি ইলেকশন ডিসপিউটস, অর্থাৎ নির্বাচন নিয়ে কোনো বিতর্ক কেন্দ্রে দেখা দিলে তার চূড়ান্ত রায় দেবে ইলেকশন কমিশন। এখানের মধ্যে কোনটি ঠিক জানতে চাওয়া যায়। এর মধ্যে 1, 2, 3 একদম সঠিক, কিন্তু 4 ভুল, কারণ এই চূড়ান্ত রায়টা দিয়ে থাকে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা, হুইচ ওয়ান অ্যামং দি ফলোয়িং commission was set up in pursuance of a definite provision under an article of the Constitution of India, অর্থাৎ এই প্রশ্নে বলেছে যে ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী কোন সংস্থাটি গড়ে উঠেছিল। এটা হবে ইলেকশন কমিশন, কারণ এটার উল্লেখ স্পষ্টভাবে পাওয়া যায় 324 নম্বর ধারাতে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমরা এরপর Question number 88, with reference to the Delimitation Commission, consider the following statement, অর্থাৎ ডিলিমিটেশন কমিশন নিয়ে, অর্থাৎ সীমা নির্ধারণ কমিশন নিয়ে দুটো স্টেটমেন্ট দিয়েছে। এর মধ্যে কোনটি সঠিক আগেই বলে দিই, এটা দুটোই সঠিক। দেখো কি বলছে, দ্য অর্ডারস অফ দি ডিলিমিটেশন কমিশন ক্যান নট বি চ্যালেঞ্জড ইন এ কোর্ট অফ ল, অর্থাৎ কোনো আদালতেই এই সীমা নির্ধারণ কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করা যায় না। 2 নম্বর, when the orders of the delimitation commission are laid before the Lok Sabha or state legislative assembly, they cannot effect any modification by the orders, অর্থাৎ ডিলিমিটেশন কমিশনের অর্ডারকে যখন লোকসভা বা রাজ্য বিধানসভাগুলিতে আনা হয়, তাহলে সেখানে তারা কোনো এটার উপর মডিফিকেশন করতে পারে না। দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেন নাম্বার 91, হুইচ অফ দি ফলোয়িং ইজ আর নট ফাংশনস অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় নির্বাচন কমিশনের ফাংশন কোনটি নয়। এখানে 1 এবং 3, কন্ডাক্ট অফ ইলেকশন অফ দি পোস্ট অফ দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার লোকসভা অ্যান্ড দ্য ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা, কারণ এই সমস্ত পদাধিকারীরা নিজেদের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। 3 নম্বর, ডিসাইডিং অন অল ডাউটস অ্যান্ড ডিসপিউট অ্যারাইজিং আউট অফ ইলেকশন, এগুলো সুপ্রিম কোর্ট দেখাশোনা করে। তাহলে উত্তর সঠিক হবে 1 এবং 3। ওকে, বুঝতে পারলে? এরপর দেখো, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর নন ডিসক্রিমিনেশন ইন দ্য ইনক্লুশন অফ পার্সনস ইন দ্য ইলেকটোরাল রোল অন দি গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অর সেক্স, অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী ভূমিকা প্রস্তুত করতে ধর্ম, জাতি, বর্ণ এবং লিঙ্গের কোনো ভূমিকা নেই। এটা হবে আর্টিকেল 325। ওকে,
এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট। এখানেতে দেখো দুটি স্টেটমেন্ট দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 93-তে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 93, এখানে বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। কি কি এটা কারেক্ট তোমরা দেখো, যে the validity of any law relating to the delimitation of constituency shall not be called in question in any court, যেটা এর আগেও তোমরা দেখেছো যে ডিলিমিটেশন কমিশনের যে নির্দেশিকা আছে সেটাকে কোনো কোর্টেতেই তার উপর প্রশ্ন করা যায় না। এবং 2 নম্বর, নো ইলেকশন টু এনি হাউস অফ পার্লামেন্ট শ্যাল বি কল্ড ইন কোয়েশ্চেন এক্সেপ্ট বাই এ পিটিশন presented to such authority and in manner provided for by or under any law made by the appropriate legislature। অর্থাৎ কোনো নির্দিষ্ট আইন ছাড়া পার্লামেন্টের কোনো হাউসের নির্বাচন নিয়েই কোনো প্রশ্ন তোলা যায় না, নির্দিষ্ট আইনের ভিত্তিতেই প্রশ্ন তোলা যায়। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 94, অ্যাসারশন রিজনের প্রশ্ন, যে স্টেট ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি, ইউনিয়ন ফাইন্যান্স কমিশন ক্যান নট রেকমেন্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু পঞ্চায়েতস। এখানেতে বলি দেখো, এখানের উত্তর আছে both A and R true and R is correct explanation of A। অবশ্যই স্টেট ফাইন্যান্স কমিশন একটি কনস্টিটিউশনাল বডি, যেটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 243I গড়ে উঠেছে। আর কেন্দ্রীয় অর্থ কমিশন পঞ্চায়েতগুলিকে আর্থিক সহায়তা সুপারিশ করে না, তার জন্য স্টেট ফাইন্যান্স কমিশন আছে। ওকে, তাই এটার উত্তর হবে এ, বোথ এ অ্যান্ড আর ট্রু। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 95, হুইচ অফ দি ফলোয়িং ডাজ ফল উইদিন দ্য পারভিউ অফ ইলেকশন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনের আওতায় কোন কোন নির্বাচন পড়ে বা কী কী কাজ পড়ে। প্রথমেই দেখো 2 নম্বরে রেকগনিশন অফ পলিটিক্যাল পার্টিস, জানো রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় ভারতের নির্বাচন কমিশন। 3 নম্বর, কন্ডাক্ট অফ ইলেকশন অফ দি প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশন পরিচালনা করে। অ্যাসাইনমেন্ট অফ ইলেকশন সিম্বলস টু পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দলগুলিকে চিহ্ন দান করে, প্রতীক চিহ্ন দান করে নির্বাচন কমিশন। একদম ঠিক। এরপর দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেন নাম্বার 96, হুইচ অফ দি ফলোয়িং ক্যাটেগরিজ অফ পার্সনস আর এন্টাইটেল টু এক্সারসাইজ হিজ ভোট থ্রু পোস্টাল ব্যালট। এখানেতে কি বলা হয়েছে, এখানেতে বলা হয়েছে যে কোন ধরনের ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করে থাকেন। এখানেতে দেখো উত্তর হবে 1, 2 এবং 3। কারা কারা, মেম্বার্স অফ ফরেন সার্ভিসেস পোস্টেড অ্যাব্রড, যারা ফরেন সার্ভিসে ভারতীয় নাগরিক কিন্তু বিদেশে আছে। মেম্বার্স অফ দি আর্মড ফোর্সেস, সেনাবাহিনীর সদস্যরা, এবং সিভিল সার্ভেন্টস অন ইলেকশন ডিউটি, অর্থাৎ নির্বাচনী ডিউটিতে যে সিভিল সার্ভেন্টসরা থাকে তারা। অর্থাৎ এখানে এই তিনজনই হচ্ছেন এই সুবিধা ভোগ করতে পারেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার। এখন তোমরা জানোই যে ইভিএম হয়ে গেছে ভোটদানের জন্য, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 97, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং বুথ ক্যাপচারিং ইন অ্যান ইলেকশন। অর্থাৎ এই যে বুথ ক্যাপচারিং রিগিং হয় নির্বাচন কমিশনে, যেখানে একজন ক্যান্ডিডেটকে ভোট দিতে দেওয়া হয় না, খানিকটা বলতে পারো ছাপ্পা ভোট ধরনের, এই জিনিসটা সম্পর্কে বলা হয়েছে কোন তথ্যগুলি ঠিক। এখানে দেখো 4টি স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে 2, 3, 4 সঠিক। 2 বলা হয়েছে, ইট ইনক্লুডস দ্য সিজার অফ অ্যান্ড টেকিং পজিশন অফ পোলিং বুথস টু প্রিভেন্ট দ্য অর্ডারলি কন্ডাক্ট অফ ইলেকশন। এর মধ্যে কি অন্তর্ভুক্ত হয়, বুথ দখল এবং পোলিং বুথগুলোর দখল নিয়ে নেওয়া এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নির্বাচন করতে না দেওয়া। 3 নম্বর, ইট ইজ অলসো কমিটেড when any elector is threatened and prevented from going to the polling station to cast his vote। এটা তখনও হয়ে থাকে যখন কোনো ভোটারকে থ্রেট বা হুমকি দেওয়া হয় এবং তাকে পোলিং স্টেশনে যাওয়া থেকে বিরত করা হয়। 4 নম্বর, ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এ কগনিজেবল অফেন্স পানিশেবল বাই ইমপ্রিজনমেন্ট, এবং এটিকে একটি
মারাত্মক অপরাধ হিসেবে গ্রহণ করা হয়েছে, যার জন্য জেল পর্যন্ত হতে পারে। এই তিনটি হচ্ছে সঠিক, দেখতে পাচ্ছ তোমরা, এই তিনটি সঠিক উত্তর হবে। এরপরে দেখো, কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন্ডালজড ইন বাই এ ক্যান্ডিডেট ডিউরিং দ্য ইলেকশন ক্যাম্পেইন। এখানে বলেছে যে একজন প্রার্থী নির্বাচনী প্রচারের জন্য কোন কোন জিনিসগুলি প্রশ্রয় দিয়ে থাকে বা ইন্ডালজ করে থাকে। দেখো 1 এবং 3, গিভিং গিফটস টু ভোটার্স টু ইন্ডিউস দেম টু ভোট। অর্থাৎ যে সমস্ত ভোটাররা ভোট দেবে তাদেরকে বিভিন্ন উপহার দেওয়া, এরকম আমরা ভারতবর্ষের অনেক ক্ষেত্রেই দেখতে পারি এবং অনেক রাজনৈতিক দলই এরকম জিনিস করেছে। 3 নম্বর, ফলস ক্যারেক্টার অ্যাসাসিনেশন অফ আদার ক্যান্ডিডেটস। অর্থাৎ মিথ্যা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন অন্য দলের অন্য প্রার্থীদের বিরুদ্ধে, এই দুটোই বলা হয়েছে। আর হচ্ছে দেখো এই সেকশনের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 99,